স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব, কুমিল্লা ৩ আসন থেকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চট্টগ্রামে আগুনে পুড়ল ১০০ বছরের পুরনো বাড়ি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে দুই পক্ষের সংঘর্ষ, হত্যা মামলার বাদী পক্ষের বাড়িতে আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আবারও শাহবাগে ইনকেলাব মঞ্চের অবরোধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ তারেকের, অপেক্ষা এনআইডির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। থেকে নির্বাচনের ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পক্ষে কুমিল্লা থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। কুমিল্লা ৩ মুরাদনগর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এক ব্যক্তি। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাড়ি মুরাদনগর উপজেলায়। উপদেষ্টা পদে দায়িত্ব পালনের সময় গুঞ্জন ছিল তিনি কুমিল্লা ৩ আসন থেকে ভোটে লড়বেন, তবে শেষ পর্যন্ত ঢাকা ১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন তিনি। ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়, তবে বিষয়টি জানাজানি হয়েছে গত শুক্রবার রাতে। শনিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার গোপনীয় প্রবাসী কল্যাণ হাসিবুর রহমান পরাগ আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলার ১১টি আসনে এখন পর্যন্ত ১০৪ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। গত বুধবার রমজানুল করিম নামের এক ব্যক্তি আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফর্ম সংগ্রহকারী রমজানুল করিমের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামে। তিনি পেশায় কুমিল্লা জেলা জজ আদালতের আইনজীবী সহকারী। এদিকে চট্টগ্রামে আগুনে পুড়ল ১০০ বছরের পুরনো বাড়ি। চট্টগ্রামের ফটিকছড়িতে ১০০ বছরের পুরনো একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি স্থানীয় লোকজনের কাছে জমিদার বাড়ি হিসেবে পরিচিত। আগুনে এছাড়া আরও ১০টি বসতঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত 10:30টার দিকে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের আরবান আলী সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জমিদার বাড়ি নামে পরিচিত দোতলা ঘরটি কাঠ ও টিন শেডের। আরবান আলী সওদাগরের উত্তরসূরিরা ঘরটির মালিকানায় থাকলেও কেউ এলাকায় থাকেন না। স্থানীয় একটি পরিবার বাড়ি দেখাশোনা করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাকড়ি রাখার কক্ষ থেকে বাড়িটিতে আগুন ছড়িয়েছে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন তা নির্বাপনে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডে জমিদার বাড়ি নামে পরিচিত ঘরটি ছাড়াও 10টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করা হবে। আরও জানিয়ে দেব, ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে দুই পক্ষের সংঘর্ষ, হত্যা মামলার বাদী পক্ষের বাড়িতে আগুন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গভীর রাতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বাদীপক্ষের 3টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত 12:30 থেকে রাত 3:30 পর্যন্ত উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেউরা গ্রামে এসব ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেউরা গ্রামে প্রায় 1.25 শতক সরকারি জমির দখল নিয়ে স্থানীয় বাসিন্দা দানা মিয়া ও শিপন মিয়ার লোকজনের মধ্যে 3 থেকে 4 বছর ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে গ্রামবাসী দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এর জেরে গত 15 ও 23 নভেম্বর উভয় পক্ষের সংঘর্ষ হয়। এসব সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 থেকে 25টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 23 নভেম্বরের সংঘর্ষের সময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে দানা মিয়ার পক্ষের আরফা জালি 60 নিহত হন। এ ঘটনায় 27 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও 20 থেকে 30 জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা করা হয়। এর আগে 15 নভেম্বরের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে। স্থানীয় একাধিক বাসিন্দা জানায়, গতকাল রাতে আবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শিপন মিয়া ও ইদন মিয়ার নেতৃত্বে একটি পক্ষ মামলার বাদী বায়েজিদ বোস্তামি, তার পক্ষের আব্দুল হান্নান ও কালা মিয়ার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে ইসাক মিয়া 35 নামের এক ব্যক্তি আহত হন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে আবারও শাহবাগী ইনকিলাব মঞ্চে অবরোধ। আবারও শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আবার শাহবাগে অবস্থান নেন। আজ শনিবার দুপুর 12:30টার দিকে আজিজ সুপারমার্কেটের সামনে থেকে শাহবাগ মোড়ে আসেন ইনকিলাব মঞ্চের নেতারা। এর আগে শরীফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। গতকাল শুক্রবার বাদ জুমা তারা শাহবাগে অবস্থান নেন। সারা রাত তারা শাহবাগে অবস্থান করেন। ওসমান হাদির কবর জিয়ারাত করতে তারেক রহমানের আসা উপলক্ষে সকাল 8:30টার দিকে শাহবাগ মঞ্চ থেকে অবরোধ সরিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তখন ইনকিলাব মঞ্চ জানিয়েছিল, তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে ফিরে গেলে তারা আবার শাহবাগে অবস্থান করবেন। আরও জানিয়ে দেব, ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ তারিখের অপেক্ষা এনআইডির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র এনআইডি পাওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। আজ শনিবার দুপুরে তারা ইসির নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইটিআইতে গিয়ে ছবি তোলা, আঙুলের ছাপ, চোখের আইরিশ, চোখের মনির ছাপ দেওয়া সহ অন্যান্য কাজ সম্পন্ন করেন তারা। দুপুর 1টায় তারেক রহমান তার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন শেষে নির্বাচন কমিশন ত্যাগ করেন। এর আগে দুপুর 12:45 জাইমা রহমান ভোটার নিবন্ধন সম্পন্ন শেষে নির্বাচন কমিশন ত্যাগ করেন। আজ শনিবার সকালে এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, তারা রাজধানীর ঢাকা 17 আসন, গুলশান ও ঢাকা উত্তর সিটির 19 নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে ফর্ম পূরণ করেছেন। নিবন্ধন শেষ করার 5 থেকে 24 ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র এনআইডি পাবেন তারা।